আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে আজকে এই চ্যাপ্টারের একদম শেষের দিকে আসছি। সো এই চ্যাপ্টারের শেষের দিকে কিছু আমরা তো সবই টাইপ ওয়াইজ বা পার্ট ওয়াইজ করার চেষ্টা করছি। তাও কিছু কিছু জায়গায় মনে হয়েছে কিছু কিছু জিনিস যদি বাদ থাকে সেই জিনিসগুলো আমরা এখন পড়ার চেষ্টা করব। এটার মধ্যে আমাদের পড়া জিনিসের মধ্যেও দেখবো অনেক জিনিসপত্র আসবে। সো চলো শুরু করি। সো আমরা হচ্ছে আজকে একদম শুরুতেই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে, সো সেটার জন্য আইইউপ্যাক নেইমের কিছু নিয়ম আছে। সো নিয়মগুলা বেশ ইন্টারেস্টিং, যে যদি এরকম হয় যে ধরো হঠাৎ করে কেউ বললো ভাই আমি 125 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল পাইছি 125। তো এখন ভাইয়া এটার আপনি নাম কি দিবেন? হ্যাঁ, 125 যেহেতু পাইছেন তাহলে এটার নাম কি দিবেন? 125, ঠিক আছে, 125 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল পাইছো 125, এখন এটার নাম কি দিবা? তো তখন তোমার মাথায় প্রশ্ন হবে আসলেই তো আমরা তো পর্যায় সারণীতে মৌল জানি 118টা, এখন 125 যদি চলে আসে এখন হুটহাট করে কি নাম দিব? সেক্ষেত্রে আমাদের একটা ছোট একটা টেবিল মনে রাখতে হবে। সেই টেবিলটা হচ্ছে যদি 0 হয় তাহলে হচ্ছে নীল থাকবে, 1 হলে এটা হচ্ছে আন, হ্যাঁ এটা ইউএইচ না, এটা হচ্ছে আন, ইউএন আন, 2 হলে বাই, 3 হলে ট্রাই, 4 হলে কোয়াড, 5 হলে পেন্ট, এইভাবে আর কি। হ্যাঁ, সো একটু খেয়াল করো ভাইরা, একটু খেয়াল করো 1 এর জন্য কি দিব? 1 এর জন্য দেখো কি দিব, তোমরা একটু দেখো নিয়মটা এখান থেকেই তুমি বলে ফেলতে পারবা। 1 এর জন্য কি দিবা তুমি? 1 এর জন্য দিবা আন, আন, আন। 2 এর জন্য কি দিবা? 2 এর জন্য দিবা বাই, 2 এর জন্য কি দিবা? বাই, আন বাই, মানে তার নামটা আমরা একেবারে বলে ফেলতেছি। 5 এর জন্য কি দিবা? পেন্ট, 5 এর জন্য কি দিবা? পেন্ট, আন বাই পেন্ট। এখন কি শেষ? 5 এর জন্য, এটা তো 5 এর জন্য দিলা, হ্যাঁ আন বাই পেন্ট, এরকম দিলা আন বাই পেন্ট। মানে হঠাৎ করে যদি কেউ 125 নম্বর মৌল নিয়ে আসে এবং বলে যে এটার নাম কি হবে, তখন তুমি বলবা ভাই 1 এর জন্য দিব আন, 2 এর জন্য দিব বাই, আর 5 এর জন্য দিব পেন্ট। আর লাস্টে যায় কি করব? লাস্টে যায় একটা ছোট্ট ওয়ার্ড অ্যাড করে দিব, ছোট্ট ওয়ার্ড, সেটা হচ্ছে আই ইউ। তাহলে এই যে মানে এই যে মৌলটা তুমি হঠাৎ করে আবিষ্কার করলো, টপাক করে একটা আবিষ্কার হয়ে গেল, হ্যাঁ তখন তার নাম কি হয়ে যাবে? 125 নম্বর মৌল যদি কেউ আবিষ্কার করে বলে এটার নাম কি হবে, তুমি বলবো ভাই এটার নাম হবে আন বাই পেন্টিয়াম। দেখো মজার না, ইন্টারেস্টিং কিন্তু জিনিসটা। এখন ধরো তোমাকে আমি যদি বলি যে ভাই তুমি একটু প্র্যাকটিস করবা, ধরো আমি তোমার বললাম 101, এটা নাম কি হবে? তুমি কিন্তু চাইলে এখানে কি করতে পারবা? করতে পারবা, ঠিক আছে। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু করবা। কিংবা ধরো আমি তোমার বললাম যে 119, 119 এই মৌলটার নাম কি হবে? কিংবা আমি তোমাকে বললাম যে 126 এই মৌলটার নাম কি হবে? আমি যে টেকনিকটা দেখাইছি তুমি যদি বুঝে থাকো ভাইয়া, এই টেকনিক অ্যাপ্লাই করে করে এদের নামগুলো তুমি করে ফেলতে পারবা। সো আমি একটা কিন্তু দেখাই দিলাম জিনিসটা কিভাবে, এখানে সব লেখা আছে কিভাবে কি করবা। 1 এর জন্য কি নিবা, 0 এর জন্য কি নিবা, 2 এর জন্য কি নিবা, 5 এর জন্য কি কিনবা। ধরো আমি 119 এটা যদি নেই, 119 এর জন্য কি হবে? আন আন, 9 এর জন্য কি আছে? ইন, আন আন ইনিয়াম, ঠিক আছে, এভাবে বলতে হবে আর কি। ওকে, সো আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি। ওকে, সো এবার দেখো কি বলা হয়েছে, নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড? নিচের কোনটি কি অম্লধর্মী অক্সাইড? আমরা কিন্তু এটা জানি ধাতুর ক্ষেত্রে, আমরা যখন ধাতু করছিলাম +1 +2 +3 যদি হইতো তাহলে সেটা ছিল ক্ষারধর্মী, মনে থাকার কথা। ধাতুর অক্সাইড যেগুলো ছিল যদি +1 2 3 হয় তাহলে সেটা ক্ষারধর্মী, +4 এটা যদি হয় তাহলে সেটা ছিল উভধর্মী, উভধর্মী, হ্যাঁ উভধর্মী। তারপর +5, তারপর +6, তারপর ধরো +7, এটা ধাতব অক্সাইডের ক্ষেত্রে সেটা ছিল অম্লধর্মী। সো এখানে প্রশ্নটা কি বলছে, তুমি প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় পড়ো, ঠান্ডা মাথায় পড়লেই বুঝে যাবা, ঠিক আছে। সো এখানে তোমাকে কি বলা হচ্ছে যে ভাইয়া এখানে কোনটি অম্লধর্মী অক্সাইড? তো তুমি এখানে জারণ মান বের করো। দেখো এখানে -2, তাহলে এটার জারণ মান কি? +2, তাহলে এটা ক্ষারীয়, +2, -6 তাহলে এটা হচ্ছে +6, ঠিক আছে, এটা হচ্ছে +6, তাহলে এখানে -6 এটা +6 তাহলে +3, তাহলে এটাও ক্ষারীয়। এখন তুমি নিজেই বলতে পারবা যে এখানে অ্যান্সার কোনটা হবে। ধাতব অক্সাইডের ক্ষেত্রে ধাতুর জারণ মানটা খেয়াল করতে হয়। ধাতব অক্সাইডের ক্ষেত্রে কি বললাম? ধাতুর জারণ মানটা খেয়াল করতে হয়। যদি এরকম হয় +1 2 3 তাহলে সেটা হবে ক্ষারধর্মী ধাতুর জারণ মান। যদি +4 হয় তাহলে সেটা উভধর্মী, +5 6 7 হলে অম্লধর্মী। তাহলে এবার তুমি এই ক্ষেত্রে নিয়মটা কি বলবা? যেহেতু এটা ভাইয়া প্লাস কত আছে? 6 আছে, +6, তাহলে এটা অম্লধর্মী, বলছে অম্লধর্মী অক্সাইড, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা। আশা করি সবাই এটাও খুব বুঝতে পারছি। সো তুমি চেষ্টা করবা যখনই অক্সাইডের টাইপ বলবে সেটা যদি ধাতব অক্সাইড হয় তাহলে তুমি চেষ্টা করবা এই জারণ মানের ভিতরে অ্যাপ্লাই করার। ওকে, এইবার এখানে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, CCl4 না হলেও সিলিকন টেট্রাক্লোরাইড হয় কেন? আসলে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে উপরে হেডিংটা দেওয়া আছে হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। প্রশ্নটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষণ না হলেও সিলিকন টেট্রাক্লোরাইড হয় কেন? এটা হচ্ছে কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো একটু খেয়াল করো, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, এটার
তুমি একটু খেয়াল করো ভাইয়ারা, সবাই একটু খেয়াল করো, এখানে কেন্দ্রীয় পরমাণু হিসেবে কি আছে? কার্বন। আচ্ছা, এবার তুমি যদি চিন্তা করো সিলিকন টেট্রা ক্লোরাইড, এখানে কেন্দ্রীয় পরমাণু হিসেবে কি আছে? সিলিকন আছে, তাই না ভাইরা? হ্যাঁ ভাইয়া, সিলিকনই তো আছে, আমি দেখতেছি এখানে সিলিকন আছে। আচ্ছা গেল, এটা সিলিকন আছে। এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই দুইজনের মধ্যে, কার্বন আর সিলিকনের মধ্যে, এই দুইজনের মধ্যে ডি অরবিটাল, ঠিক আছে? সো ডি অরবিটাল এই দুইজনের মধ্যে কার আছে? ডি অরবিটাল এই দুজনের মধ্যে কার আছে? তুমি বলবা ভাইয়া ডি অরবিটাল কি কার্বনের আছে? উত্তর হচ্ছে ভাইয়া না, কার্বনের ডি অরবিটাল থাকে না। সিলিকনের কি ডি অরবিটাল থাকে? সিলিকনের ডি অরবিটাল থাকে ভাইয়া, মনে রাখবা সিলিকনের ডি অরবিটাল থাকে। আচ্ছা, এবার এইটা দিয়ে যে আপনি এই কাজটুকু করলেন, এই কাজটুকু করে আমার লাভ কি হয়েছে? অনেক লাভ হয়ে গেছে ভাইয়া। মনে রাখবা তোমার এই প্রশ্নের উত্তর এখানে চলে আসছে কিভাবে? দেখো ভাইয়া, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত না হলেও সিলিকন টেট্রাক্লোরাইড হয়। এটার কারণ কি? কারণ সিলিকনে কি আছে? ডি অরবিটাল আছে। তাহলে হ্যালাইডের আদ্র বিশ্লেষণ আমি যদি তোমাকে বলি, এটার প্রথম এবং প্রধান শর্ত, প্রথম এবং প্রধান শর্ত তোমাকে যদি বলা হয়, তাহলে তুমি কি বলবা? তুমি বলবো ভাই এটার প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে ডি অরবিটাল থাকতে হবে। কি বললাম ভাইয়া? ডি অরবিটাল প্রেজেন্ট থাকতে হবে। প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ডি অরবিটাল থাকতে হবে। ডি অরবিটাল প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে এটা ডি অরবিটাল থাকতে হবে। প্রথম এবং প্রধান শর্ত, এটার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে এটা ডি অরবিটাল থাকতে হবে। তাহলে এখন তোমাকে যদি আমি এখানে বিক্রিয়াটা করতে দিই, তাহলে তুমি কিন্তু বুঝে যাবা বিক্রিয়াটা কিভাবে কি হয়। খেয়াল করো ভাইরা, খেয়াল করো ভাইয়ারা, খেয়াল করো ভাইরা। সো একটু মনোযোগ দিতে হবে এখানে। ধরো আমি তোমাকে যদি প্রশ্নটা এইভাবে দেই, এই যে এইভাবে, হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম CCl4 প্লাস পানি, হ্যাঁ, প্লাস পানি। এইখানে এই বিক্রিয়াটা কি হয় না? হয় না। তুমি বলবা কার্বন টেট্রাক্লোরাইড এটা হচ্ছে হ্যালাইড, হ্যালাইডের আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া, এটা কি হয়? উত্তর হচ্ছে না, হয় না। আচ্ছা, এবার আমি যদি বলি সিলিকন টেট্রাক্লোরাইড এটা পানির সাথে কি বিক্রিয়া হয়? উত্তর তুমি বলবা হ্যাঁ ভাই, এই বিক্রিয়াটা হয়। আচ্ছা, এবার এখানে বিক্রিয়াটা হবে যখন, তখন বিক্রিয়াটা করব কিভাবে? বিক্রিয়াটা হবে তো বুঝলাম, তাহলে এখানে বিক্রিয়া কি তৈরি হবে এটা একটু জানা উচিত। সো চলো আমরা এটা একটু জানি। খেয়াল করো ভাই, এখানে ক্লোরিন আছে কয়টা? 4টা। তাহলে 4টা ক্লোরিনকে বের করতে তোমার 4টা হাইড্রোজেন লাগবে। আচ্ছা, সো সিলিকন টেট্রাক্লোরাইড, এখানে আমরা কি করব? 4H2O দিব। কি দিব ভাই? 4H2O, এইভাবে লিখবো 4H, তারপর লিখবো OH। এটা কিন্তু 4H2, এটা তো বুঝো ভাইরা, এটা কিন্তু 4H2O। 4H2 মানে 4টা হাইড্রোজেন আছে, আবার কি আছে? 4টা OH আছে। 4টা হাইড্রোজেন আছে, আবার কি আছে? 4টা OH আছে। এটাই কিন্তু H2O। এবার আমরা কি করব? এইখানে এই 4টা ক্লোরিনকে এই 4টা H এর সাথে নিয়ে যাব। 4টা ক্লোরিনকে 4টা H এর সাথে নিয়ে যাব। তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে? তুমি বলবা ভাই এখানে তৈরি হয়ে যাবে 4HCl। আর কি তৈরি হবে? তুমি বলবা আর তৈরি হচ্ছে সিলিকন থাকতেছে, আর এখানে OH থাকতেছে। OH কয়টা থাকতেছে? কয়টা? তুমি বলবা এখানে তো 4টা পানি নিছিলেন, তাহলে OH ও থাকতেছে কয়টা? 4টা। তাহলে সিলিকনের সাথে 4টা OH চলে আসবে। তাহলে SiOH এটা কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। SiOH 4 হয়ে যাবে। হ্যালাইডের আদ্র বিশ্লেষণের প্রথম এবং প্রধান শর্ত শিখে ফেললাম এবং আমার বিক্রিয়াটা হয়ে গেল। এবার কথা হচ্ছে ভাইয়া, এই যে যৌগটা তৈরি হয়েছে, এই যে যৌগটা তুমি বানাইলা, হ্যাঁ, এই যে যৌগটা তুমি এখানে বানাইলা, এই যৌগের মধ্যে সিলিকন টেট্রাহাইড্রক্সাইড যে তৈরি হয়েছে, এটার ধর্ম কি? এটার ভৌত অবস্থা তো আমি বুঝলাম, মানে উৎপাত্ত বুঝলাম, এটার ধর্ম কি? এটা কি অম্লীয় নাকি ক্ষারীয়? অ্যাসিডিক নাকি বেসিক? তোমাকে যদি বলা হয় এটা কি অ্যাসিডিক নাকি বেসিক, উত্তর কি হবে? তো তুমি বলবা আল্লাহ, এটা তো ভাই দেখাই যাচ্ছে OH আছে, এখানে OH থাকলে সেটা কি হবে? এটা ক্ষারীয় হবে, আনডাউটেডলি ক্ষারীয় হবে, তাই না? আনডাউটেডলি ক্ষারীয় হবে না? না ভাইয়া, এটা বেসিক হবে না, এটা হবে অম্লীয়। মনে রাখবো ভাইয়া, দেখে মনে হচ্ছে OH আছে, তাই বলে সে আসলে ভাইয়া ক্ষারীয় না, সে কি? অম্লীয়। কিভাবে? একটু খেয়াল করো ভাইরা, একটু খেয়াল করো। SiOH4, SiOH4। এখানে হাইড্রোজেন কয়টা আছে? ভাই হাইড্রোজেন আছে 4টা। হাইড্রোজেন আছে কয়টা? 4টা। সিলিকন কয়টা? একটা। সিলিকন কয়টা? একটা। অক্সিজেন কয়টা? 4টা। অক্সিজেন কয়টা? 4টা। এই যৌগটার খুবই চমৎকার নাম আছে। এই যৌগটার নাম হচ্ছে H4SiO4। এই যৌগটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। নাম কি? সিলিসিক অ্যাসিড। নাম কি বললাম ভাইয়া? এই যৌগটার নাম কি? সিলিসিক অ্যাসিড।
অ্যাসিড, এই যখন নাম কি সিলিসিক অ্যাসিড। ওকে, সো আমরা বুঝে গেলাম যে সিলিকন টেট্রাক্লোরাইড এটা আদ্র বিশ্লেষিত হয় কারণ ডি অরবিটাল আছে, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কারণ তার ডি অরবিটাল নাই। এখন আরেকটা ছোট্ট প্রশ্ন আমি এখানে তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, প্রশ্নটা কি ভাইয়া, প্রশ্নটা কি দেখো দেখাচ্ছি। ওকে, সো এখানে আমি তোমাকে জিজ্ঞেস করলাম সিলিকন টেট্রাক্লোরাইড এটার জলীয় দ্রবণ, এটার প্রকৃতি কি হবে, এটার প্রকৃতি কি হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তুমি অ্যান্সার কি দিবা, তুমি বলবা আল্লাহ এটা তো ইজি মনে হচ্ছে ভাইয়া, সিলিকন টেট্রাক্লোরাইড তো, সিলিকন টেট্রাক্লোরাইড আমরা জানি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড জলীয় দ্রবণ অম্লধর্মী, সিলিকন টেট্রাক্লোরাইড জলীয় দ্রবণ কি হবে, অম্লধর্মী হবে। উত্তরটা কিন্তু অম্লধর্মী, বাট এখানে কিন্তু ভিতরে ইন বিটুইন কিছু কাজ চলতেছে। সিলিকন টেট্রাক্লোরাইড প্রথমে এখানে যে জলীয় দ্রবণ আছে তার পানির সাথে বিক্রিয়া করে এখানে সিলিসিক অ্যাসিড তৈরি করবে, তারপর সেই ধর্মটা আসবে অম্লধর্মী। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা কি হবে ভাইয়া, এই যে সিলিসিক অ্যাসিড তৈরি হবে, তাহলে এখানে ধর্ম কি হয়ে যাবে, এটা ধর্ম কি হয়ে যাবে, অম্লধর্মী হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া এই যে সিলিসিক অ্যাসিড আপনি বানাইলেন, হ্যাঁ এই যে সিলিসিক অ্যাসিডটা আপনি বানাইলেন, হ্যাঁ সিলিসিক অ্যাসিড যে বানাইলেন আপনি, সিলিসিক অ্যাসিডের গঠনটা একটু এঁকে দেন, চলো গঠনটা এঁকে দিই। এই যে ভাইয়া সিলিসিক অ্যাসিডের গঠন, সিলিসিক অ্যাসিডের গঠন, ঠিক আছে, এটা হচ্ছে সিলিসিক অ্যাসিডের গঠন। তাহলে সে এখানে কয়টা হাইড্রোজেনকে ছাড়তে পারবে, একটা, দুইটা, তিনটা, আর এটা হচ্ছে চারটা। তাহলে তার তুল্য সংখ্যা কত, হবে, তুমি যদি চিন্তা করো ভাইয়া তার তুল্য সংখ্যা মানে হচ্ছে সে জয়টা হাইড্রোজেন ছাড়তে পারে, তুল্য সংখ্যা কত হবে, 4। মনে রাখো কিন্তু ভাইয়া সিলিসিক অ্যাসিড নিয়ে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে, সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো সিলিসিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 4। সিলিসিক অ্যাসিড কেমনে তৈরি হয়, সিলিকন টেট্রাক্লোরাইডের জলীয় দ্রবণের সাহায্যে অথবা সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণের মাধ্যমে। আদ্র বিশ্লেষণের প্রথম এবং প্রধান শর্ত কি, ডি অরবিটাল থাকতে হবে। সো যদি আমরা এটুকু সব বুঝে থাকি, আমরা চলো কিছু প্রশ্ন সলভ করি। কি বলছে, সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে, আমরা কিন্তু এগুলো পারা উচিত। সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে, সিলিসিক অ্যাসিড তৈরি করে। নিচের কোন ক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, খেয়াল করো ভাইয়া, এখানে আমার ডি অরবিটাল আছে, এখানেও ডি অরবিটাল আছে, এইখানেও আমার ডি অরবিটাল আছে, এখানে নাই, তাই এটা আদ্র বিশ্লেষিত হয় না। আদ্র বিশ্লেষণের এটা কিন্তু দেখো 2019-এ মেইনে আসছে, হ্যাঁ আদ্র বিশ্লেষণের প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে, একটা হচ্ছে ভাইয়া আসলে সাইজও একটা বড় ফ্যাক্টর, কার্বনের সাইজ অনেক ছোট, এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যেটা বললাম ভাইয়া ডি অরবিটাল, এটা একটা ফ্যাক্টর, এটার জন্য এটা একটা ফ্যাক্টর, আরেকটা হচ্ছে সাইজ, আরেকটা কি ভাইয়া, সাইজ। মনে রাখবো ভাইয়া এই দুইটা ফ্যাক্টরের জন্য আমার বেসিক্যালি কার্বন টেট্রাক্লোরাইড কি হয় না, আদ্র বিশ্লেষিত হয় না। দ্যাটস ইট। সো এই হচ্ছে কথাবার্তা। এবার দেখো কি বলা হয়েছে, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড ব্যতীত, নাইট্রোজেনের শুধুমাত্র ফ্লোরিন যে হ্যালাইটটা আছে এটা শুধু ব্যতীত নাইট্রোজেন এবং ফসফরাসের সকল হ্যালাইট আদ্র বিশ্লেষিত হয় কেন, এবার একটু খেয়াল করো ভাইরা। তার মানে এখানে কি বলতেছে, এখানে কথাটা কি বলতেছে, এখানে বলতেছে ভাই PX3 প্লাস পানি, PX3 প্লাস পানি, এটা কি আদ্র বিশ্লেষিত হয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া আদ্র বিশ্লেষিত হয়। হ্যালাইট ওকে, নাইট্রোজেনের হ্যালাইট NX3 প্লাস পানি, এই বিক্রিয়াটা কি হয়, নাইট্রোজেনের এই বিক্রিয়াটাও হয়, তবে এখানে ব্যতিক্রম হচ্ছে ফ্লোরিন, এখানে একটু ঝামেলা আছে, ব্যতিক্রম হচ্ছে ফ্লোরিন, এখানে কিন্তু ব্যতিক্রম সে, তার মানে সে এখানে আদ্র বিশ্লেষিত হয় না। তার মানে নাইট্রোজেনের শুধুমাত্র ফ্লোরিন যে আছে সে শুধুমাত্র আদ্র বিশ্লেষিত না, বাট ফসফরাসের যারা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যারা নিবা সবাই কি হবে, পানির সাথে বিক্রিয়া করে আদ্র বিশ্লেষিত হবে। তাহলে নাইট্রোজেনের শুধুমাত্র ফ্লোরিন আদ্র বিশ্লেষিত হয় না, বাট আর ফ্লোরিনের ফসফরাসের সবাই কি হয়, আদ্র বিশ্লেষিত হয়। এখন এইখানে আমরা যদি একটু দেখি, ধরো আমি তোমাকে একটা ছোট্ট বিক্রিয়া করতে দিলাম, ধরো এরকম দিলাম, তোমারে দিলাম এইরকম যে ভাই NCl3 প্লাস H2O, আর তোমারে বললাম PCl3 প্লাস H2O, হ্যাঁ এই দুটার মধ্যে ভাইয়া এই দুটার মধ্যে কি তৈরি হবে, সো এখন তুমি যদি এখানে তাকাও, তুমি ফার্স্টে বলবা এই বিক্রিয়াটা কি হবে না, তুমি বলবা রিঅ্যাকশন হবে, এখানেও কি রিঅ্যাকশনটা হবে, 100% রিঅ্যাকশন হবে। এখন প্রশ্ন হচ্ছে ওই যে প্রশ্নের উত্তরটা দিই কেন হচ্ছে, তো তুমি বলবা ভাইয়া নাইট্রোজেনের তো এখানে ডি অরবিটাল নাই, সমস্যা নেই, ক্লোরিন তো আছে, ক্লোরিনের কিন্তু ডি অরবিটাল আছে, ক্লোরিনের কি আছে, ডি অরবিটাল এই জায়গাটায় আছে।
ফাঁকা অরবিটাল খুঁজে পাইতে হবে, ফাঁকা অরবিটাল খুঁজে পাইতে হবে। সো এখানে কিন্তু হচ্ছে আদ্র বিশ্লেষণ হচ্ছে, NCl3 যেটা আছে এটা আদ্র বিশ্লেষণ হবে, PCl3 যেটা আছে এটাও আদ্র বিশ্লেষণ হবে। ওকে, সো বিক্রিয়া তো হইতেছে, এবার বিক্রিয়ায় কি তৈরি হবে সেটা যদি একটু দেখি, চলো বিক্রিয়াটা করে ফেলি। তাহলে অ্যামোনিয়া না, NCl3 প্লাস 3H2O যদি বিক্রিয়া করাও, আবার যদি এটা সমতা করার জন্য একেবারে লিখছি আর কি, হ্যাঁ, PCl3 প্লাস 3H2O, তাহলে এখানে আমরা যদি চিন্তা করি হাইড্রোজেন নিচ্ছি 6টা, 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানে সে তৈরি করে ফেলবে 3HCl। এখানে 3 মোলই কেন নিছেন ভাই? 3টা ক্লোরিনকে বের করতে হবে তাই 3 মোল নিছি। আচ্ছা, আর কি তৈরি হবে? হাইড্রোজেন ছিল 6টা, 3টা নিয়ে নিছো, তাহলে H3, ফসফরাস আছে একটা, H3, ফসফরাস আছে একটা, অক্সিজেন আছে 3টা, H3PO3। এখানে হবে হচ্ছে অ্যামোনিয়া, এখানে হবে হচ্ছে অ্যামোনিয়া প্লাস অ্যামোনিয়া, 3টা হাইড্রোজেন চলে গেছে, আরও 3টা হাইড্রোজেন রয়েছে, তাহলে 3H, অক্সিজেন রয়েছে 3টা, 3HOCl। দ্যাটস ইট, এই যে তৈরি হয়ে গেছে ভাইয়া। সো এখন এইখানে একটু মনে রাখতে হবে, এটা কিন্তু MCQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র একইভাবে আমি যদি এখানে এইভাবে দিই তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। NF3 প্লাস পানি, এটা কি বিক্রিয়া হবে? উত্তর হচ্ছে না ভাই, এই বিক্রিয়া হবে না। তারপর NBr3 প্লাস পানি, এই বিক্রিয়া কি হবে? উত্তর হচ্ছে ভাইয়া এই বিক্রিয়া হবে, কারণ নাইট্রোজেনের শুধুমাত্র ফ্লোরিন যেটা আছে এইটাই বিক্রিয়াটা হয় না, শুধুমাত্র ফ্লোরিনের ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ, বাকি সবার ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হয়। ফসফরাসের ক্ষেত্রে সবার সাথে বিক্রিয়াটা হয়, সবার সাথে বিক্রিয়া হয়, এবং কি তৈরি হয় আমরা কিন্তু এটা অলরেডি দেখে ফেললাম। সো দ্যাটস ইট, এই হচ্ছে কথাবার্তা। সো হ্যালাইডের আদ্র বিশ্লেষণ নিয়ে একটু মনে রাখো ভাইয়া, কার্বন টেট্রাক্লোরাইড হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যখন আসি, নাইট্রোজেনের শুধুমাত্র নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড হয় না, বাকি সবার হয়, ফসফরাসের সবারই হয়। ঠিক আছে, বুঝে গেলাম। এবার আমরা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে কিছু স্ট্রাকচার আঁকতে দিছে, আমরা এই স্ট্রাকচারগুলো একটু আঁকবো। পরীক্ষায় এই গঠন চিত্র আঁকতে দেয়, মনে রাখবা যখন তুমি একটা স্ট্রাকচার আঁকবা তুমি সবসময় চেষ্টা করবা তার যোজনী দিয়া মনে রাখার, যোজনীটা মনে রাখার, তাইলেই হয়ে যাবে। সো ফার্স্টেই আমরা যদি এখানে N2O5 এটা স্ট্রাকচারটা একটু দেখি, দেখো N2O5, তাহলে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, তাহলে এটা স্ট্রাকচারটা আমাকে আঁকতে হবে। ঠিক আছে, ওকে। সো এইখানে 5টা অক্সিজেন আছে, আবার নাইট্রোজেন কয়টা আছে? 2টা, নাইট্রোজেন আছে 2টা, তাহলে এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম। ঠিক আছে, নাইট্রোজেনের যোজনী কত হয়েছে ভাই? 2, নাইট্রোজেনের যোজনী কত হয়েছে? 2, তাহলে এইখানে একটা অক্সিজেন প্রবেশ করালাম, নাইট্রোজেনের যোজনী কত হয়ে গেছে? 3, আবার এখানে একটা নাইট্রোজেন দিলাম, এখানে একটা নাইট্রোজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম। খেয়াল করে দেখো ভাইয়া, তুমি একটু খেয়াল করবা, যোজনীটা খুবই ইম্পর্টেন্ট। নাইট্রোজেনের হাত দেখো 3 আছে, নাইট্রোজেনের হাত 3 আছে, আর অক্সিজেনের হাত এখানে দেখো এই যে 2 আছে, এখানে 1 আছে, এক মিলে গেছে, তাহলে N2O5 হয়ে গেছে। ঠিক আছে, এখন ভাইরা তোমরা যেটা বলতেছিলে আর কি, তুমি একটু খেয়াল করো, এখানে কিছু একটা সূক্ষ্ম ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? তুমি ঝামেলাগুলো খেয়াল করো। এখানে যে ঝামেলাটা হয়েছে, অক্সিজেনের যোজনী 1 আছে, তুমি খেয়াল করছো? অক্সিজেনের যোজনী কিন্তু 2, আবার এখানেও অক্সিজেনের যোজনী 1 আছে, অক্সিজেনের যোজনী 2, বাট মাঝের অক্সিজেন ঠিক আছে, এই নাইট্রোজেন ঠিক আছে, তার মানে নাইট্রোজেন ঠিক, এই অক্সিজেন ঠিক, বাট এই প্রবলেম হয়ে গেছে এই পাশের 2টা অক্সিজেন। এখন অক্সিজেনের যোজনী কত থাকে? 2 করে থাকে, তাহলে এইখানে একটা 2 দিলাম। ঠিক আছে, এইখানে একটা 2 দিলাম। ঠিক আছে, দিলাম ভাইয়া, দিলাম। এবার একটা প্রবলেম কি হয়েছে জানো? এই নাইট্রোজেনের হাত আবার 4টা হয়ে গেছে, নাইট্রোজেনের হাত কি হয়ে গেছে? 4টা হয়ে গেছে। এখন নাইট্রোজেনের হাত তো 4টা হয় না, তার মানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। তখন আমরা কি করি? এইখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে দিই, তার মানে এইখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। দ্যাটস ইট, এই হচ্ছে আমার N2O5 এর স্ট্রাকচার। এটা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন, মানে লোন পেয়ার পরে দিছে, স্ট্রাকচারটা পরে হয়েছে, আগে এদের সাথে বন্ধনটা হয়েছে, তারপরেই বন্ধনটা হয়েছে। আশা করি সবাই এটা বুঝতে পারছি। এইবার আমরা হচ্ছে N2O3 এটা একটু করি, N2O3। ঠিক আছে, সো এইখানে 2টা নাইট্রোজেন আছে, এই দিলাম 2টা নাইট্রোজেন, এইখানে দিলাম 2টা নাইট্রোজেন, এই একটা অক্সিজেন দিলাম, এই যে দেখো ভাইয়া N2O3 এর স্ট্রাকচার হয়ে গেছে। এবার দেখো আগের মতোই ভাই, তুমি একটু চিন্তা করো, নাইট্রোজেনের যোজনী এখানে কত হয়েছে? ফার্স্টে এটা আমি একটু পরে দিই, এই হাতটা আমি পরে দিই, দেখো N2O2 হয়েছে, মানে তোমার তো N2O3 বানাইতে হবে। দেখো নাইট্রোজেনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী 3, এখন আরও একটা অক্সিজেন আনতে হবে, 2টা অক্সিজেন কিন্তু দিয়ে দিছো, তাহলে আরও একটা অক্সিজেন আনতে হবে। মনে রাখবা নাইট্রোজেনের যোজনী কিন্তু 3ই থাকবে, তাহলে সেই ক্ষেত্রে যখনই আরেকটা অক্সিজেন এক্সট্রা আনতে যাবো তখন তোমার সেখানে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে আনতে হবে। দ্যাটস ইট, এই হচ্ছে N2O3 হয়ে গেছে। এবার এটার মতো করেই তোমাকে যদি কখনো বলা হয় ভাইয়া N2O3 বুঝলাম, N2O5 বুঝলাম, তাহলে ভাই আপনি আমাকে N2O4টাও করে দেন। চলো N2O4টাও করি, N2O4 এটা স্ট্রাকচারটা আমরা করে ফেলি, চলো। সো আগের মতোই আমরা চিন্তা করব, এটা স্ট্রাকচারটাও আগের মতোই, এটার মতো করেই চিন্তা করব। ফার্স্টে এখানে নাইট্রোজেন দিব, দুই পাশে 2টা অক্সিজেন দিয়ে দিলাম, এখন এখানে কি হয়েছে? N2O2 হয়ে গেছে, এবং 2টা নাইট্রোজেনের কি হয়ে গেছে? হাত 3টা করে হয়ে গেছে। এখন আমার আরও 2টা অক্সিজেন আনতে হবে, এখন কি করতে হবে? নিয়মটা খুবই সিম্পল, একটু আগে বলছি, যখনই দেখবা যোজনী রোলস ভ্যালিড করে যাচ্ছে তখন তুমি সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে দিবা। তাহলে এখানে একটা অক্সিজেন,
এখানে একটা অক্সিজেন, শেষ ভাইয়া, শেষ, N2O4 হয়ে গেছে, শেষ ভাইয়া হয়ে গেছে, N2O4 হয়ে গেছে। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা করব। নাইট্রোজেন ডাইঅক্সাইডের এই স্ট্রাকচারটা বেশ ইউনিক, একটু ইউনিক, এটা একটু মনে রাখতে হবে। এখানে এক জোড়া লোন পেয়ার আছে, এখানে এক জোড়া, এখানে অক্সিজেন, এইখানে অক্সিজেন, এইখানে বেসিক্যালি একটা রেজোনেটিং একটা অবস্থায় থাকে, এইরকম একটা অবস্থায় থাকে। এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। সো এটা একটু মনে রাখবো, এটা একটু ইউনিক, আমরা এটা কিন্তু মনে রাখবো, ঠিক আছে? এই নাইট্রিক অক্সাইড কিন্তু আমরা যখন একদম শুরুর দিকে কেমিক্যাল বন্ডিং পড়ছিলাম তখনও দেখছিলাম এই নাইট্রিক অক্সাইড হচ্ছে এইরকম, এই হচ্ছে নাইট্রিক অক্সাইডের স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের স্ট্রাকচার। ওকে, এবার এটা কি N2O, ওকে, N2O, এইখানে N2 আর একটা অক্সিজেন আছে, এই যে N2O। দেখো ভাইয়া, ফার্স্টে আমি দুইটা নাইট্রোজেন দিছি, যোজনী 3 করে রাখছি, একটা অক্সিজেন আনতে হবে, তাহলে যোজনী তো 3 ভ্যালিড করা, মানে 3কে এক্সিট করা যাবে না, সেক্ষেত্রে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে দিছি। সো আমরা হচ্ছে এবার আমরা এদের স্ট্রাকচারগুলো আঁকবো। এটাতে যাওয়ার আগে আমাদের হচ্ছে একটা ছোট্ট কাজ করতে হবে। তোমাদের কিছু এই স্ট্রাকচারগুলো কি পরীক্ষায় আসে ভাইয়া? এক্স্যাক্টলি ভাই, এগুলো পরীক্ষা কিন্তু আসে, ব্যাপারটা এমন না যে আমি তোমাদেরকে খুব খায়েশ করে শখ করে এগুলো পড়াইতেছি, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে, দ্যাটস ওয়াই আমি তোমাদের পড়াইতেছি, হ্যাঁ। ওকে, সো এবার আমরা হচ্ছে এইখানে একটা স্ট্রাকচার আগে আঁকবো, সেটা হচ্ছে P4, হ্যাঁ, P4 এর স্ট্রাকচার একটু আঁকবো। P4 ফসফরাসের যে অণুটা আছে সেটার নাম কি? P4, এটার স্ট্রাকচারটা একটু আঁকি, চলো। P4, সো P4 এর স্ট্রাকচার মনে হয় আমরা আগেও আঁকছি, তাও একটু দেখি। এখানে P4, এইখানে হচ্ছে P4 এর স্ট্রাকচার, এই 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 হচ্ছে আমার P4 এর স্ট্রাকচার, ঠিক আছে? এই হচ্ছে আমার P4 এর অণুর গঠন, P4 অণুর গঠন। এটা কেন আঁকছি ভাই? এটা অনেক কাজে দিবে, একটু পরে দেখতে পারবা, এটা অনেক কাজে দিবে। P4, আচ্ছা, সো P4 আঁকার আগে আমাদেরকে যেহেতু আইকে ফেলছি, এখন আমাদের P4 এর কারেসপন্ডিং যে অক্সাইডগুলো আছে সেগুলো একটু দেখি। P4O6 আছে, P4O10 আছে, আবার এখানে সালফার আছে, S8 যেটা। ওকে, সো আমরা চলো সালফারের কারেসপন্ডিং অক্সাইডগুলো একটু আঁকি। এটা আঁকার খুব একটা চমৎকার নিয়ম আছে, একটু খেয়াল করো ভাইরা। P4 যদি বুঝো, P4O6 অনেক ইজি হয়ে যায়। কেন? খেয়াল করো ভাইরা, এখানে ফসফরাস আছে কয়টা? 4টা। ওকে, 4টা। তাহলে এখন আমরা ফসফরাস এখানে কয়টা দিয়েছিলাম? 4টা না? 4টা, 4 কোণায় আঁকো, 2টা, তারপর এখানে একটা আঁকো, 3টা, এখানে একটা আঁকো, 4টা। তো এখন যেহেতু O6 আছে, তার মানে 6টা অক্সিজেন আছে। এবার একটু মনোযোগ দিও ভাইরা, তার মানে 6টা অক্সিজেন আর এখানে আছে 4টা ফসফরাস, 4টা ফসফরাস অলরেডি এঁকে ফেলছি। এখন 6টা অক্সিজেন, আমাদের 4টা অক্সিজেন আমরা কি করব? খুবই টেকনিক্যালি এই দুইটা বন্ধনের মাঝে ঢুকাই দিব, এই দুইটা বন্ধনের মাঝে প্রবেশ করাবো। এই যে দেখো দিয়ে দিলাম, 4টা অক্সিজেন এখানে দিয়ে দিব। এই একটা অক্সিজেন ঢুকে গেল, এখানে ভাইয়া আরো একটা অক্সিজেন প্রবেশ করলো, এখানে ভাইয়া আরো একটা অক্সিজেন এই যে প্রবেশ করলো, ঠিক আছে? কয়টা দিলাম ভাইয়া? কয়টা দিলাম ভাইয়া? কয়টা দিলাম? 4টা দিলাম। আরো রয়েছে কয়টা? আরো 2টা রয়েছে, আরো 2টা। দেখো ফাঁকা আছে কি, তুমি কানেক্ট করতে পারবা কি? তুমি বলবো হ্যাঁ আল্লাহ, এখানেও তো এটা কানেক্ট করা যাবে। এক্স্যাক্টলি ভাই, এটা কানেক্ট করা যাবে। আরেকটা কি আছে? এই যে উপর নিচ এটা কানেক্ট করা যাবে, উপর নিচ এটা কানেক্ট করা যাবে। এক্স্যাক্টলি ভাই, এই যে দেখো P4O6 হয়ে গেছে। এটা কিন্তু P4O6 এর স্ট্রাকচার, P4O6 এর স্ট্রাকচার, ঠিক আছে? এটা কিন্তু P4O6 এর স্ট্রাকচার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, ইম্পর্টেন্ট। ওকে, এবার কি আছে? P4O10, এটা করব আগের মতোই ভাইয়া। P4O10 আগে বাইরের সারাউন্ডিংসটা এঁকে ফেলি, চলো। এক, এখানে এই যে দিয়ে দিলাম 2টা, এই যে দিয়ে দিলাম ভাইয়া 3টা, এই যে দিয়ে দিলাম 4টা, এই যে হয়ে গেল 4টা, হ্যাঁ। ওকে ওকে, এঁকে ফেললাম। এবার P4O10, এবার কিন্তু আরেকটু ঝামেলা, হ্যাঁ, আরেকটু ঝামেলা, আরো ঝামেলা। তাহলে আগে আমার 8টা অক্সিজেন আছে, তাহলে ফসফরাসের 2 হাত, তাহলে দিয়ে দেবো আরো 1 হাত, 2 হাত, এই যে দিয়ে দিলা 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 2 হাত। কয় হাত হয়ে গেল ফসফরাসের? তুমি এটা খেয়াল করো, 4 হাত হয়ে গেছে, 4 হাত হয়ে গেছে, 4 হাত হয়ে গেছে, দিয়ে দিলাম। 8টা অক্সিজেন ঢুকে গেছে। এখন মাছগুলো অ্যাড করো, এই যে মাছগুলো অ্যাড করলাম, 9টা হয়ে গেল, 9টা হয়ে গেল। আর একটা কোনোভাবে এইখানে ভিতর দিয়ে চলে আসবে, এই যে ভাই, এটা হচ্ছে P4O10 এর স্ট্রাকচার, P4O10 এর স্ট্রাকচার। এবার যদি আমি কি S8 বলা হয়, S8 হচ্ছে ওই যে রানীরা পরে না মাথায়, মুকুট টাইপের, হ্যাঁ, মুকুট টাইপের। 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে S8। এটা হচ্ছে S8 এর স্ট্রাকচার। S8 মুকুটের মতো, দেখো মুকুটের মতো একটা স্ট্রাকচার। S8 এর স্ট্রাকচার হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে S8 এর স্ট্রাকচার। ওটা হচ্ছে P4O10 এর স্ট্রাকচার, ওটা হচ্ছে P4O6, N2O4, P4, NO। আমি কিন্তু মোটামুটি সবই এখানে আঁকার চেষ্টা করছি এবং আশা করি সবাই সবকিছু বুঝছো। শেষ হয় না ভাই, আমরা আরো কিছু স্ট্রাকচার দেখব। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বোরাজিন। বোরাজিন হচ্ছে ইনঅর্গানিক বেনজিন। ইনঅর্গানিক, আমরা যখন রিঅ্যাকশন অফ ডাইবোরান পড়ছিলাম ওইখানে পাইছিলাম ইনঅর্গানিক বেনজিন। সো বোরাজিনের সংকেতটা কি? ভাইয়া B3N3
H6 B3N3 H6 ইনঅর্গানিক বেনজিন হচ্ছে B3N3H6 সো স্ট্রাকচারটা কীরকম ভাইয়া বোরন নাইট্রোজেন বোরন নাইট্রোজেন ইনঅর্গানিক বেনজিনের মতো বললামই তো ফার্স্টে বোরন নাইট্রোজেন এই যে দেখো ভাইয়া B3N3 চলে আসছে এবার বাকি সবগুলো হাতে একটা একটা করে কি দিবেন ভাইয়া একটা একটা করে হাইড্রোজেন দিবেন একটা একটা করে হাইড্রোজেন দিবেন এটা হচ্ছে ভাইয়া বোরাজিনের স্ট্রাকচার এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশ ইম্পর্টেন্ট হ্যাঁ বেশ ইম্পর্টেন্ট বোরাজিন ইনঅর্গানিক বেনজিন একটা গেল এরপরে ভাই কি আঁকাবেন এরপরে আঁকবো হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট হচ্ছে বোরন নাইট্রাইট ইনঅর্গানিক BN বোরন নাইট্রাইট এটা কিরকম ভাইয়া হেক্সাগোনাল 1 2 3 4 আমি একটু আঁকি আগে 5 6 1 2 3 4 5 6 তারপর ধরো 1 2 3 4 5 6 আমরা আরও দিই হ্যাঁ 1 2 3 4 5 6 আসলে ইয়ার পদার্থ আর অনেকগুলো চাইলে আঁকা যাবে আমি এখানে আরও আঁকতেছি আরও চাইলে আঁকতে পারবো বাট একটা আঁকতেছি এখানে সো এখানে একটা হচ্ছে বোরন একটা হচ্ছে নাইট্রোজেন একটা বোরন একটা নাইট্রোজেন একটা বোরন একটা নাইট্রোজেন একটা বোরন একটা নাইট্রোজেন সেমভাবে এইখানে একটা নাইট্রোজেন এইখানে একটা বোরন আরও আছে এগুলো এদিকে আরও আছে এদিকে আরও আছে আমি একটা এঁকে দিচ্ছি হ্যাঁ সো এদিকে হচ্ছে নাইট্রোজেন এদিকে হচ্ছে বোরন এদিকে হচ্ছে নাইট্রোজেন এদিকে হচ্ছে নাইট্রোজেন এদিকে হচ্ছে বোরন এদিকে নাইট্রোজেন এদিকে বোরন এদিকে নাইট্রোজেন এদিকে বোরন এদিকে নাইট্রোজেন এটা অনেকটা বেনজিনের মতোই মানে যে কার্বন গ্রাফাইটের যে স্ট্রাকচারটা ওইরকমই হ্যাঁ এটা এরকম এইখানে এরকম এইখানে এরকম এখানে এরকম এই হচ্ছে এরকম মানে বোরন নাইট্রেট করে করে যেতে থাকবে বোরন নাইট্রেট করে করে যেতে থাকবে ঠিক আছে এবার এখানে নাইট্রোজেনের যে হাতগুলো আছে তুমি একটু খেয়াল করে যদি দেখো তাহলে হয়ে যাবে এখানে মানে ফার্স্টে হেক্সাগন আঁকবা হেক্সাগন ষষ্ঠ কোণা সরকোণা আঁকবা তারপর একটা বোরন একটা নাইট্রোজেন একটা বোরন একটা নাইট্রোজেন এটা হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইটের স্ট্রাকচার আশা করি সবাই এটা বুঝছো এটাকে অনেকে এইভাবে না আঁকে অনেকে এইভাবেও আঁকে একদম ডিরেক্টলি যদি আঁকতে চাও মানে বেনজিনের মতো করে যদি আঁকতে চাও বোরন নাইট্রেট এভাবে আঁকতে পারবা খুব সহজে যদি আঁকতে চাও বোরন নাইট্রেট হ্যাঁ তারপর হচ্ছে এইখানে নাইট্রোজেন বোরন এখানে বোরন নাইট্রেট এখানে নাইট্রোজেন এখানে বোরন এখানে নাইট্রোজেন এখানে বোরন এখানে নাইট্রোজেন এখানে বোরন এখানে নাইট্রোজেন এখানে নাইট্রোজেন এইভাবে অনেকে আঁকতে চায় এইভাবে হবে একই জিনিস কিন্তু এবার এখানে আগের মতোই ওই যে বেনজিনের মতো যেটা বলছিলাম একটা পাই বন্ধন একটা বাদ একটা পাই বন্ধন এটা আছে এটা বাদ এটা আছে এটা বাদ এই যেরকম এরকম করে পাই বন্ধন দিতে হবে এটা বাদ এটা আছে এটা দিছো এটা বাদ তাহলে একইভাবে এটা আছে এটা বাদ এটা আছে এটা বাদ এই যে এরকম এইভাবে তোমার পাই বন্ধনগুলো দিতে হবে আরেকটা কয়েকটা স্ট্রাকচার দেখি যেরকম হচ্ছে সালফার ডাইঅক্সাইড এটা স্ট্রাকচারটা একটু দেখি চলো সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এই যেরকম সালফার ডাইঅক্সাইড যদি তোমাকে বলে সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচারটা একটু এঁকে দেন ভাইয়া চলো আঁকি সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এই রকম সালফার ট্রাইঅক্সাইড এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার আরেকটা স্ট্রাকচার মাঝে মাঝে এটা আসে এটা হচ্ছে NO2 মাইনাস সো স্ট্রেট স্ট্রাকচারটা কীরকম নাইট্রোজেন অক্সিজেনের সাথে এরকম এই নাইট্রোজেন অক্সিজেনের সাথে এরকম এই হচ্ছে NO2 মাইনাস দ্যাটস ইট এই হচ্ছে মোটামুটিভাবে আমি যদি বলি তোমাদেরকে কিছু স্ট্রাকচার আর কি তারপর এখানে আমি অনেকগুলো স্ট্রাকচার দেখাইছি S8 P4O10 P4O6 N2O4 N2O5 N2O3 NO2 NO N2O P4 এই স্ট্রাকচারগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আঁকতে দেয় সো এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ফর্মাল চার্জ এটা বেশ ইম্পর্টেন্ট সো ফর্মাল চার্জটা তোমাদেরকে একটু বোঝাই ফর্মাল চার্জটা অ্যাকচুয়ালি কি বলে সেটাও একটু তোমাদেরকে শেখাই দিব সো চলো ফর্মাল চার্জ শুরু করি সো ফর্মাল চার্জ অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা একটু বলা উচিত সো ফার্স্টে আমাদের জানতে হবে ফর্মাল চার্জ এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ফর্মাল চার্জ কিভাবে বের করে হচ্ছে আইসোলেটেড ভ্যালেন্সি আমি তোমাদেরকে দেখাইতেছি টেনশন নাই আইসোলেটেড ভ্যালেন্সি জিনিসগুলো কি আমি বলতেছি আইসোলেটেড ভ্যালেন্সি মাইনাস কম্বাইন্ড ভ্যালেন্সি এটা হচ্ছে ফর্মাল চার্জের বেসিক ডেফিনেশন আইসোলেটেড ভ্যালেন্সি মাইনাস কম্বাইন্ড এটার আরও অনেকগুলো ডেফিনেশন মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে এটা আমার কাছে বেশি বেটার ইজি মনে হয় দ্যাটস আমি তোমাদেরকে এটা বলতেছি এটা হচ্ছে কি আইসোলেটেড ভ্যালেন্সি আর কি বললাম কম্বাইন্ড ভ্যালেন্সি মাইনাস এই আইসোলেটেড ব্যালেন্সি আর কম্বাইন্ড ব্যালেন্সের যে পার্থক্যটা আছে সেটাই হচ্ছে আমার ফর্মাল চার্জ এটা হচ্ছে সবচেয়ে সহজ যে ডেফিনেশনটা যে ভাই আপনি যদি আইসোলেটেড ব্যালেন্সি থেকে কম্বাইন্ড ব্যালেন্সি বাদ দেন তাহলে যেটা পাবেন সেটাই হচ্ছে আমার ফর্মাল চার্জ এখন
কথা হচ্ছে ভাইয়া এই আইসোলেটেড ভ্যালেন্সি বলতে আপনি অ্যাকচুয়ালি কি বোঝেন? আইসোলেটেড ভ্যালেন্সি, ভ্যালেন্সি মানে হচ্ছে যোজনী। আইসোলেটেড ভ্যালেন্সি বলতে আপনি কি বুঝেন এটা একটু বুঝান আগে, তারপর আমি চিন্তা ভাবনা করতেছি। যেরকম ধরো আমি যদি বলি কার্বনের ভ্যালেন্সি কত 4, তারপর ধরো অক্সিজেনের ভ্যালেন্সি কত, অক্সিজেনের ভ্যালেন্সি কত, অক্সিজেনের ভ্যালেন্সি কত 2, মানে স্বাভাবিকভাবে যে যোজনীটা আছে সেটা ওইটা বুঝাইতেছে আর কি। ওকে, তারপর ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন 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 কত, নাইট্রোজেন হচ্ছে 5। আসলে এখানে ব্যালেন্সি বলতে আমি আসলে ব্যালেন্সি বলা ঠিক না, এখানে বলতে হবে ব্যালেন্স ইলেকট্রন, কম্বাইন্ড ব্যালেন্স ইলেকট্রন বলি, তাহলে বেশি ইজি হবে, তাহলে তোমরা ধরতে পারবা কম্বাইন্ড ব্যালেন্সড ইলেকট্রন, আইসোলেটেড ভ্যালেন্স ইলেকট্রন, আর এটা হচ্ছে কম্বাইন্ড ব্যালেন্সড ইলেকট্রন, মানে সহজ ভাষায় যোজ্যতা ইলেকট্রন যে ব্যাপারটা ছিল। তুমি হচ্ছে যখন ফর্মাল চার্জ তোমাকে কোথাও বের করতে বলবে, তুমি ফার্স্টে ফর্মুলাটা লিখবা আইসোলেটেড ব্যালেন্সড ইলেকট্রন আর কম্বাইন্ড ব্যালেন্সড ইলেকট্রন। ব্যালেন্সড ইলেকট্রন মানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, মানে সহজ ভাষায় বাইরের শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। বাইরের শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে? সো বাইরের শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে। অক্সিজেনের ক্ষেত্রে এখানে যদি তুমি চিন্তা করো ব্যালেন্সি দিয়ে, তাহলে কিন্তু এখানে 2 লিখতে হবে, বাট এখানে কিন্তু আমরা ব্যালেন্সি চিন্তা করতেছি না, আমরা কি চিন্তা করতেছি ব্যালেন্সড ইলেকট্রন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 6, নাইট্রোজেনের ক্ষেত্রে এটা কি হবে 5 হবে, ঠিক আছে? এটা কিন্তু ব্যালেন্সি না, এটা হচ্ছে ব্যালেন্সড ইলেকট্রন। সো এইটা হচ্ছে আমার একদম বেসিক ফর্মুলা বা বেসিক পার্ট। এখানে আগের মতোই ভাইয়া এটা কিন্তু ব্যালেন্সি না, এটা কিন্তু ব্যালেন্সি না, এটা কি ভাইয়া, এটা কি, এটা হচ্ছে ব্যালেন্সড ইলেকট্রন, আইসোলেটেড ব্যালেন্সড ইলেকট্রন। ব্যালেন্সড ইলেকট্রনের বাংলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, ব্যালেন্সড ইলেকট্রনের বাংলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো নর্মালি আমি যদি চিন্তা করি কার্বনের ব্যালেন্স ইলেকট্রন 4টা, বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন, অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন 6টা, বাইরের শক্তি স্তরে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো দেখো কার্বন 6, কার্বন 6, এটার ইলেকট্রন বিন্যাস কত আসবে 2, তারপর আসবে 4, অক্সিজেন 8, এটার ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে কি আসবে 2, 2, 6, নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি আসবে 2, 2, তারপর হচ্ছে 5। তুমি দেখো বাইরের শক্তি স্তরে থাকা ইলেকট্রনই হচ্ছে ব্যালেন্সড ইলেকট্রন, মানে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন নর্মাল অবস্থায় যা আছে সেটা, নর্মাল অবস্থায় যেটা আছে সেটাই হচ্ছে তার আইসোলেটেড, আইসোলেটেড ব্যালেন্সড ইলেকট্রন। মানে স্বাভাবিক অবস্থায় তোমার বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রনটাই হচ্ছে আইসোলেটেড ব্যালেন্সড ইলেকট্রন। এখন প্রশ্ন হচ্ছে ভাই কম্বাইন্ড ব্যালেন্স ইলেকট্রনটা কি? কম্বাইন্ড ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে তুমি যখন একটা যৌগ গঠন করে ফেলছো, ওই যৌগের মধ্যে তোমার কয়টা ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, ওই যৌগ গঠন করে যখন ফেলছো ওই যৌগের মধ্যে তোমার কয়টা ইলেকট্রন ব্যবহৃত হয়েছে। জিনিসটা আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে হয়তো বা তোমাদের জন্য ইজি হবে। দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো আমি তোমাদেরকে বললাম কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, একটু খেয়াল করো ভাইরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইরা, কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা যদি এখানে চিন্তা করি, এখানে অক্সিজেনের কি আছে 2টা ইলেকট্রন, লোন পেয়ার ফাঁকা রয়ে গেছে, 2টা ফাঁকা রয়ে গেছে, এই যে দেখো ভাইয়া এই যে হয়ে গেছে, ঠিক আছে? আবার একইভাবে এখানে কার্বনের কি হয়েছে, কার্বনের সাথেও এইখানেও কি হয়েছে, অক্সিজেনের 2টা ইলেকট্রন এরকম হয়েছে, এই গেছে, এই গেছে, তারপর আবার এই গেছে। ওই যে আমরা ডট লুইস, এই লুইসের স্ট্রাকচার আর কি, যেগুলো বসাইতেছি ইলেকট্রনগুলো বসাই দিচ্ছে আর কি। এখানে কার্বনের 2টা ইলেকট্রন, এখানে কার্বনের 2টা ইলেকট্রন ব্যবহার করা হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডের বেসিক স্ট্রাকচার। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা ভাইরা, খেয়াল করো ভাইরা, খেয়াল করো এখানে এই অক্সিজেনের আমাকে যদি বলা হয় ফর্মাল চার্জ কত হবে। সো তুমি চিন্তা করো ফর্মুলা কি, আইসোলেটেড ব্যালেন্সড ইলেকট্রন আর কি কম্বাইন্ড ব্যালেন্সড ইলেকট্রন। তো অক্সিজেনের আইসোলেটেড ব্যালেন্স ইলেকট্রন তুমি অলরেডি জানো কত ভাইয়া, 6। অক্সিজেনের কত জানো, 6। ওকে 6 লিখলাম, মাইনাস 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 অক্সিজেনের কম্বাইন্ড ব্যালেন্সড ইলেকট্রন কয়টা আছে। এখানে কি আছে তুমি খেয়াল করো, অক্সিজেনের কম্বাইন্ড ব্যালেন্সড ইলেকট্রন বলতে অক্সিজেনের কয়টা ইলেকট্রন এখানে তুমি ইউজ করতেছো। তো অক্সিজেনের কি কি আছে, 2 লোন পেয়ার, 2টা লোন পেয়ার আছে, আর কি আছে ভাই খেয়াল করো, 2টা লোন পেয়ার আছে, তুমি একটু খেয়াল করো ভাইরা, 2টা লোন পেয়ার, আমি একটু মার্ক করতেছি, এই দেখো এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, তারপর এইটা হচ্ছে আরেকটা লোন পেয়ার, এটা হচ্ছে আরেকটা লোন পেয়ার, এই হচ্ছে আরেকটা লোন পেয়ার, 2টা লোন পেয়ার নিলাম, 2টা লোন পেয়ার। আর এইখানে দেখো বন্ডিং এ 2টা ইলেকট্রন অক্সিজেন ইউজ করছে, দেখছো ভাইরা? হ্যাঁ ভাই দেখছি বন্ডিং এ 2টা ইলেকট্রন ইউজ হয়েছে। তাহলে আর কয়টা ইলেকট্রন ইউজ হয়েছে, 2 ইলেকট্রন আলাদা। তাহলে এখানে টোটাল ইলেকট্রন করা হয়েছে 2টা লোন পেয়ার, তাহলে একটা লোন পেয়ার থেকে 2টা, তাহলে 2টা লোন পেয়ারে 4টা, আরো 2টা ইলেকট্রন, তাহলে এখানে টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে 6টা। তাহলে কম্বাইন্ড ইলেকট্রন কয়টা, এটাও হচ্ছে 6টা। তাহলে ফর্মাল চার্জ এখানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ফর্মাল চার্জ এখানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এবার যারা বুঝো নাই এখনো, আমি আরো কয়েকটা এক্সাম্পল দিব, তখন ক্লিয়ার হয়ে যাবে। বাট এইটাতে যাওয়ার আগে আমরা এটা আরেকটু বের করি, চলো সমস্যা নাই। সো এইখানে এই কার্বনের ফর্মাল চার্জটা আমরা একটু বের করি, ফর্মাল চার্জ একটু বের করি, চলো ফর্মাল চার্জ। কার্বনের আইসোলেটেড ব্যালেন্স ইলেকট্রন কয়টা, আইসোলেটেড ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টা। আর কার্বনের কয়টা ইউজ হয়েছে তুমি এখানে তাকাইলেই দেখতে পারবা। এই যে দেখো ভাই 2টা ইউজ করছো, এখানে 2টা ইউজ করছো, এখানে 2টা ইউজ করছো, হ্যাঁ ভাই করছি। আবার এখানে একটু খেয়াল করো, এখানেও কিন্তু তুমি 2টা ইলেকট্রন ইউজ করছো, এখানেও কিন্তু কার্বনের 2টা ইলেকট্রন তুমি ইউজ করছো, দেখো সাদা কালারের বক্স দিছি। তাহলে কার্বনের কম্বাইন্ড ইলেকট্রন তুমি কয়টা নিছো, কম্বাইন্ড ইলেকট্রন 4টা নিয়ে নিছো, মানে কম্বাইন্ড ইলেকট্রন 4টা নিয়ে নিছো। তাহলে এখানেও ফর্মাল চার্জ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন এই পাশের অক্সিজেন আর এই পাশের অক্সিজেন কিন্তু সেমই, তাহলে এটারও ফর্মাল চার্জ কত হবে ভাইয়া, ফর্মাল চার্জ 0ই হবে, ফর্মাল চার্জ 0ই হবে।
এখন তুমি বলবা ভাই এটা তো বেশি ইজি হয়ে গেল, এটা তো দেখে বোঝা যাচ্ছে ফর্মাল চার্জ 0ই হবে, আপনি আমাকে একটু ডিফারেন্ট কিছু একটা দেখান। চলো এটা ডিফারেন্ট কিছু দেখি। চলো এবার চলো আমরা হচ্ছে O3 ওজোন নামে একটা জিনিস আছে অক্সিজেনের, এইটার ফর্মাল চার্জ একটু বের করার চেষ্টা করি। চলো একটু বের করার চেষ্টা করি। চলো চলো ভাই দেখি। সো ফার্স্ট অফ অল তোমাকে যেটা জানতে হবে, এটার গঠন চিত্রটা জানতে হবে, গঠন চিত্র রাখা জানতে হবে। এটা হচ্ছে অক্সিজেনের গঠন চিত্র, ঠিক আছে? সো এখানে আমরা যদি একটু লোন পেয়ারগুলো বসাই দিই তাহলে ইজি হয়। লোন পেয়ারগুলো একটু বসাই দিই। চলো একটা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার, আর এইখানে দুইটা ইলেকট্রন ইউজ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ইউজ হয়েছে। আর এইখানে অলরেডি দুইটা ইলেকট্রন আপনি ইউজ করে ফেলছেন বন্ধনে, দুইটা ইলেকট্রন অলরেডি কি করে ফেলছেন ভাইয়া, আপনি অলরেডি ইউজ করে ফেলছেন, দুইটা ইলেকট্রন ইউজ করে ফেলছেন। আর বাকি দুইটা এইখানে রয়ে গেছে, বাকি দুইটা এখানে রয়ে গেছে। তাহলে কয়টা হলো? 2 2 4, 2 2 4। আরেকটা আপনি এইখানে রাখছেন, আরেকটা আপনি এখানে রাখছেন, 5টা। এই যে দেখেন ভাই 5টা, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। এখন একটু একটু ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, এইখানে এই অক্সিজেনের লোন পেয়ার কয়টা আছে? 1 2 2, এখানে আছে 3টাই। আসলে এটা একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এই অক্সিজেনের যেটা ইলেকট্রন, এটা কিন্তু এইখানেই চলে আসছে। অন্য কালার দিই, অন্য কালার দিই, অন্য কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা সন্নিবেশ সমযোজী বন্ধন দেখে এইরকম হয়েছে। এইখানে অক্সিজেনের এই 6টা ইলেকট্রন এইখানেই আছে, সমস্যা নাই। এই অক্সিজেনের এইখানে ইলেকট্রন এইখানেই আছে, এইখানের এই অক্সিজেনের ইলেকট্রন এইখানেই আছে, এই অক্সিজেনের 6টা ইলেকট্রনই আছে। বাট এই মাথায় যেটা ইলেকট্রন, এটা বেসিক্যালি সন্নিবেশ সমযোজী বন্ধন, তাই এই দুইটা ইলেকট্রনই কার? এই অক্সিজেনের। মনে করে দেখো, বলছিলাম সন্নিবেশ সমযোজী বন্ধনে বেসিক্যালি দুইটা ইলেকট্রনই কার থাকে? একজনই শেয়ার করে। সো এটা একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তুমি চাইলে এই গঠনটাকে এইভাবেও আঁকতে পারো, চাইলে এটাকে এইভাবেও আঁকতে পারো, চাইলে এটাকে এইভাবেও আঁকতে পারো। এটা বেসিক্যালি এটা স্ট্রাকচার। সো এটাকে আমি হচ্ছে একটু প্রিসাইজলি সুন্দর করে বোঝানোর জন্য এইভাবে আঁকছি। এবার আমরা এটার ফর্মাল চার্জটা বের করব। চলো বের করি, চলো চলো আমরা বের করি। সো আমরা এখানে ফার্স্টে যেটা করব, এই অক্সিজেনের ফর্মাল চার্জটা বের করি। চলো এই অক্সিজেনের ফর্মাল চার্জটা বের করি। তাহলে তুমি বলো আইসোলেটেড, পৃথক অবস্থায়, একদম সাধারণ মুক্ত অবস্থায় তার ব্যালেন্স ইলেকট্রন করা থাকে? তুমি বলবো ভাই 6টা, ফর্মুলা তো জানি 6টা। এইবার এখানে কম্বাইন্ড ইলেকট্রন কয়টা? কম্বাইন্ড ইলেকট্রন কয়টা? তুমি বলবো ভাইয়া এই যে দেখেন, আপনাকে দেখাই, এনে আছে 2টা, এনে আছে 2টা, এনে আছে 2টা, এনে কয়টা হলো? 4টা হলো। কয়টা হলো ভাইয়া? 4টা হলো। কয়টা হলো? 4টা হলো। আবার এইখানে আছে কয়টা? এই যে এইখানে আছে কয়টা? এইখানে আছে কয়টা ভাইয়া? এই যে এইখানে দেখো, এখানে আছে আরো 2টা, এখানে আছে আরো 2টা, তাহলে কয়টা হলো? 6টা। আর এইখানে দেখো আরো একটা ইলেকট্রন আছে, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 7টা। টোটাল ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 7টা। তাহলে এখানে এটার ফর্মাল চার্জ কত হয়ে যাবে? -1 হয়ে যাবে, -1 হয়ে যাবে। ওকে, সো যারা বুঝো নাই কোনো সমস্যা নেই, আমরা আরো দেখি। চলো এইবার এই যে এই অক্সিজেনের ফর্মাল চার্জ যদি বের করি, এই অক্সিজেনের, তো এখানে বলো আইসোলেটেড ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 6টা। আবার এখানে কম্বাইন্ড ইলেকট্রন কয়টা? 2টা, 4টা, আবার এখানে 2টা, তাহলে কয়টা হবে? 6টা। তাহলে এটার ফর্মাল চার্জ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, হ্যাঁ ভাই 0 হয়ে যাবে। এইবার এই অক্সিজেনের ফর্মাল চার্জটা বের করলে তুমি বুঝে যাবা। খেয়াল করো ভাইরা, খেয়াল করো। এখানে আইসোলেটেড ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 6টা। এইবার আমাকে বলো কম্বাইন্ড ব্যালেন্স ইলেকট্রন কয়টা? এখানে কম্বাইন্ড ব্যালেন্স ইলেকট্রন কয়টা? তাহলে এখানে কম্বাইন্ড ব্যালেন্স ইলেকট্রন আছে 2টা, 4টা, আর একটা। কয়টা হয়েছে? 5টা। কয়টা ভাইয়া? 5টা। তাহলে এখানে অ্যান্সার কত হবে? এখানে হবে +1। এখানে কত হবে? +1। এই যে দেখো ভাইয়া, ওজোন অণুর ফর্মাল চার্জ তুমি যদি বের করো ভাই, একজনের উপর প্লাস চার্জ হবে, একজনের উপর এই যে এটার উপর হবে প্লাস চার্জ, এটার উপর হবে মাইনাস চার্জ। নেট চার্জ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তুমি চাইলে এখানে খুব সহজেই এটা করে ফেলতে পারবা। দেখো ভাইয়া, প্লাস মাইনাস এরকম হবে। ঠিক আছে, বুঝছি এটুকু। এবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সলিউবিলিটি অফ এস ব্লক প্লাস সেম অ্যানায়ন। এই জিনিসটা একটু দেখবো। এখানে একটু খেয়াল করো, আমরা যে ফাজান্স রুল পড়ছিলাম, ফাজান্স রুলস কিন্তু অনেক ইজি ছিল না, এটার মধ্যে অনেক এক্সেপশন ছিল, হিউজ এক্সপেনশন ছিল, হিউজ এক্সেপশন। সো ওই এক্সেপশনকে সলভ করতে যায় আমাদের কিন্তু কিছু খাটাখাটনি করতে লাগছে, আমাদের অনেক কিছু মুখস্থ করতে হয়েছে। ঠিক আছে, সো ওই জিনিসটাকে আমরা চেষ্টা করবো একটু দেখি সলভ করতে নিয়ে পারি। সো এই হিউজ এক্সেপশন যে ব্যাপারটা আছে, এই এক্সেপশনকে কোনো একটা রুলসের আন্ডারে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে? জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে। সো আমরা চেষ্টা করবো ওই জিনিসটাকে ইজিয়ার করার। সো ফাজান্স রুল এখানে আমরা একটু অ্যাপ্লাই করবো না, আমরা একটু অন্যভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করবো। সো ফার্স্টে আমরা যে জিনিসটা দেখবো, অ্যানায়নকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলবো আমরা। এটাকে ভাগ করব ফ্লোরিন আয়ন, অ্যানায়ন মানে স্মল অ্যানায়ন, একটাকে ভাগ করব স্মল অ্যানায়ন, আরেকটা ভাগ করব হচ্ছে লার্জ অ্যানায়ন। মানে একটা অ্যানায়নকে আমরা কি করলাম ভাই? দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম। অ্যানায়নকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা হচ্ছে স্মল অ্যানায়ন, আর এটা কি ভাই? লার্জ অ্যানায়ন। ঠিক আছে, সো স্মল অ্যানায়ন কারা? স্মল অ্যানায়ন হচ্ছে ভাইয়া ফ্লোরিন, 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 অক্সাইড, অক্সাইড অ্যানায়ন, আর এটা হচ্ছে OH মাইনাস, OH মাইনাস। এরা বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে লার্জ অ্যানায়ন। ফ্লোরিন আয়ন মানে অ্যানায়ন, অক্সাইড অ্যানায়ন, আর এটাকে হাইড্রোক্সিল অ্যানায়ন। সো ফাজান্স রুলের মধ্যে অনেক ব্যতিক্রম ছিল, তাই আমরা ফাজান্স রুলকে
একটু ঠান্ডা মাথায় ডিল করার জন্য কিছু রুলস বের করার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে হচ্ছে অ্যানায়নকে দুইটা ক্যাটাগরিতে ফার্স্টে ভাগ করতেছি। স্মল অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন, অক্সাইড আর হাইড্রোক্সিল, এরা বাদে যারা আছে সবাই কি লার্জ অ্যানায়ন, ঠিক আছে? এরা কি বাদে সবাই কি লার্জ অ্যানায়ন। এবার আমরা যদি একটা গ্রুপ রিলেশন দাঁড় করাই, গ্রুপ রিলেশন, গ্রুপ সম্পর্ক, গ্রুপ রিলেশন ফর, গ্রুপ রিলেশন ফর স্মল অ্যানায়ন, গ্রুপ রিলেশন ফর স্মল অ্যানায়ন। সো এটা যদি তুমি বুঝো তাহলে ইজি হবে জিনিসটা। স্মল অ্যানায়নের ক্ষেত্রে, স্মল অ্যানায়নের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে মানে একই গ্রুপের ক্ষেত্রে, এখানে কি বলতেছি আমরা, একই গ্রুপের ক্ষেত্রে তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও, উপর থেকে নিচের দিকে যাও, যদি এটা স্মল অ্যানায়ন হয় তাহলে সলিউবিলিটি, বাংলায় হচ্ছে দ্রাব্যতা, সলিউবিলিটি বাড়বে, সলিউবিলিটি বাড়বে। গ্রুপ বরাবর তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও তাহলে সলিউবিলিটি কি হবে, বাড়বে। গ্রুপ বরাবর তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও তাহলে সলিউবিলিটি বাড়বে। সো গ্রুপ রিলেশন হচ্ছে ফর স্মল অ্যানায়ন, তাহলে সলিউবিলিটি বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে ভাই স্মল অ্যানায়নের ক্ষেত্রে তো বুঝলাম উপর থেকে নিচের দিকে সলিউবিলিটি বাড়বে, তাহলে এখন লার্জ অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, এটা গ্রুপ রিলেশন, তাহলে লার্জ অ্যানায়নের ক্ষেত্রে চিন্তা করো, লার্জ অ্যানায়ন। সো আমাদের এখন কনসার্নের জায়গা হচ্ছে লার্জ অ্যানায়ন। এই ক্ষেত্রে আমাদের তিনটা রাস্তা আছে, কেস 1, তারপর হচ্ছে কেস 2, তারপর হচ্ছে কেস 3, তিনটা রাস্তা আছে লার্জ অ্যানায়নের ক্ষেত্রে। লার্জ অ্যানায়নের ক্ষেত্রে আমাদের রাস্তা হচ্ছে তিনটা। সো আমরা রাস্তাগুলো বের করি। এটা হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কেস 2, তিনটা রাস্তা, আর এটা হচ্ছে আমার কেস 3, তিনটা রাস্তা। সো কেস 1 এর প্রথম রাস্তা হচ্ছে ক্যাটায়নের সংখ্যা যদি অ্যানায়নের সংখ্যার সমান হয়, যদি এরকম হয় ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে বড়, এরকম যদি হয় ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে কম, ঠিক আছে? সো তিনটা রাস্তা শিখলাম, ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে সমান, অ্যানায়নের সংখ্যা থেকে বড়, অ্যানায়নের সংখ্যা থেকে ছোট। এবার যদি সমান হয়, আমরা কিন্তু এটা গ্রুপ বরাবর অ্যাপ্লাই করতেছি, সমান হলে উপর থেকে নিচে দিয়ে গেলে, সমান হলে উপর থেকে নিচে দিয়ে গেলে দ্রাব্যতা কমে, দ্রাব্যতা কমে। যদি বড় হয় ক্যাটায়নের সংখ্যা, যদি বড় হয় ক্যাটায়নের সংখ্যা, তাইলে ভাইয়া এই ক্ষেত্রে দ্রাব্যতা বাড়ে, এই ক্ষেত্রে ভাইয়া দ্রাব্যতা বাড়ে। আর যদি ভাইয়া ক্যাটায়নের সংখ্যা ছোট হয় তাহলে এই ক্ষেত্রে ভাইয়া উপর থেকে নিচের দিকে গেলে গ্রুপ বরাবর দ্রাব্যতা কমে, দ্রাব্যতা কমে। সো এই তিনটা হচ্ছে আমার মোটামুটিভাবে বেসিক রুলস। সো আমি যদি আবার শুরু থেকে বলি, ফাজান্স রুলসে অনেক ব্যতিক্রম ছিল, ওই ব্যতিক্রমটাকে সলভ করার জন্য আমরা এরকম একটা ছোটোখাটো নিয়ম দাঁড় করানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে অ্যানায়নকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছি, স্মল অ্যানায়ন আর হচ্ছে লার্জ অ্যানায়ন। স্মল অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন, অক্সাইড আর হাইড্রোক্সিল, এরা বাদে যারা আছে সবাই কি লার্জ অ্যানায়ন। সো গ্রুপ রিলেশন বরাবর যদি তুমি স্মল অ্যানায়নের ক্ষেত্রে চিন্তা করো, উপর থেকে নিচের দিকে যাবা, সলিউবিলিটি বাড়বে। আর যদি লার্জ অ্যানায়নের ক্ষেত্রে চিন্তা করো, সংখ্যা দেখতে হবে, সংখ্যা দেখে দেখে তিনটা কেসের আন্ডারে চিন্তা করতে হবে, সমান হলে কমে, বড় হলে ক্যাটায়নের সংখ্যা বড় হলে বাড়ে, ক্যাটায়নের সংখ্যা ছোট হলে কমে। এই হচ্ছে বেসিক কথাবার্তা। ওকে, সো আমরা চলো একটু এখানে কিছু এক্সাম্পল দেখি। একটু দেখো আমরা একটু এক্সাম্পল করি। ধরো লিথিয়াম কার্বনেট, তারপর ধরো হচ্ছে সোডিয়াম কার্বনেট, হ্যাঁ সোডিয়াম কার্বনেট, তারপর ধরো হচ্ছে পটাশিয়াম কার্বনেট, তারপর ধরো হচ্ছে রুবিডিয়াম Rb2CO3, তারপর হচ্ছে সিজিয়াম কার্বনেট, ঠিক আছে? এবার একটু চিন্তা করো, এইখানে লিথিয়াম কার্বনেট তুমি যদি এটাকে ভাঙো তাহলে তুমি কি পাবা? লিথিয়াম কার্বনেটকে তুমি ভাঙলে পাবা 2Li প্লাস, আর কি পাবা? CO3 2-, এখানে সংখ্যায় কয়টা আছে? এটা আছে 2টা, এইখানে এটা সংখ্যায় কয়টা আছে ভাই? এটা আছে 1টা। তাহলে এইখানে ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যার থেকে বড়, ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যার থেকে বড়। খেয়াল করো ভাইয়া, ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে বড়, তাহলে ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে বড় হলে উপর থেকে নিচে দিয়ে গেলে সলিউবিলিটি বাড়ে। আমরা কিন্তু পড়ছিলাম উপর থেকে নিচে দিয়ে গেলে সলিউবিলিটি বাড়ে, উপর থেকে নিচে দিয়ে গেলে সলিউবিলিটি বাড়ে। তাহলে এটার সলিউবিলিটি বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এটা হচ্ছে সলিউবিলিটির অর্ডার। এটা কিন্তু দ্রাব্যতার ক্রম। এটা কি লিখছেন ভাইয়া? দ্রাব্যতার ক্রম। এটা কোন শর্তের আন্ডারে? ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে বেশি, তাহলে দ্রাব্যতা বাড়বে। নিচের দিকে দ্রাব্যতা বেশি, নিচের দিকে দ্রাব্যতা বাড়বে, নিচের দিকে দ্রাব্যতা বাড়বে। এটা হচ্ছে একটা ছোট্ট নিয়মের সাহায্যে তুমি যদি এক্সপ্লেন করো তাহলে কিন্তু এটা হয়ে গেছে। এটা কিন্তু দ্রাব্যতার ক্রম, হ্যাঁ। ওকে, এবার 2 নাম্বার।
লিথিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, তারপর ধরো আমি লিখলাম রুবিনিয়াম নাইট্রেট, এখানে ধরো সিজিয়াম নাইট্রেট। ঠিক আছে, ওকে। এবার তুমি এটা খেয়াল করো, এদেরকে ভাঙলে লিথিয়াম একটা পাবা, NO3 মাইনাস একটাই পাবা। তার মানে এখানে ক্যাটায়নের সংখ্যা আর অ্যানায়নের সংখ্যা কি ভাইয়া? ক্যাটায়নের সংখ্যা আর অ্যানায়নের সংখ্যা কি ভাইয়া? ক্যাটায়নের সংখ্যা আর অ্যানায়নের সংখ্যা কি? সেম। ক্যাটায়নের সংখ্যা আর অ্যানায়নের সংখ্যা কি? সেম। ক্যাটায়নের সংখ্যা আর অ্যানায়নের সংখ্যা কি? সেম। এবার তাহলে ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা যদি সেম হয়, তাহলে তুমি কিন্তু জানো উপর থেকে নিচে দিয়ে গেলে দ্রাব্যতা কি হয়? কমে। তাহলে উপর থেকে নিচে দিয়ে গেলে দ্রাব্যতা কমবে। তাহলে উপর থেকে নিচে দিয়ে গেলে দ্রাব্যতা কমবে, তাহলে এটা দ্রাব্যতা সবচেয়ে কম, তাহলে এটার দ্রাব্যতা সবচেয়ে বেশি, এটার দ্রাব্যতা সবচেয়ে বেশি। শেষ ভাইয়া, শেষ ভাইয়া। ওকে, এবার 3 নম্বরে আসো। লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, রুবিডিয়াম ফ্লোরাইড, তারপর হচ্ছে ধরো সিজিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখো, এরা 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 কাহিনী কি ভাইয়া? এরা হচ্ছে কাহিনী হচ্ছে স্মল অ্যানায়ন। স্মল অ্যানায়ন, তোমাদেরকে বলছিলাম স্মল অ্যানায়নের ক্ষেত্রে নিয়ম হচ্ছে খুবই সহজ। স্মল অ্যানায়নের ক্ষেত্রে নিয়ম কি? স্মল অ্যানায়নের ক্ষেত্রে সহজ কি নিয়ম কি? এই যে দেখো ভাই, স্মল অ্যানায়ন লিখে রাখছিলাম, ফ্লোরিন, অক্সাইড আর কি হাইড্রোক্সিল। তো স্মল অ্যানায়নের ক্ষেত্রে নিয়ম কি? যদি উপর থেকে নিচের দিকে যাও, সলিবিলিটি কি হবে? বাড়বে। উপর থেকে নিচের দিকে সলিবিলিটি বাড়বে, উপর থেকে নিচের দিকে সলিবিলিটি বাড়বে। শেষ ভাইয়া, উপর থেকে নিচের দিকে সলিবিলিটি বাড়বে। এবার দেখো, আমরা যদি গ্রুপ 2 এর ক্ষেত্রে চিন্তা করি, আরেকটা এক্সাম্পল চিন্তা করি। এখানে 4 নাম্বার এক্সাম্পল, ধরো বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ধরো এরকম বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর ধরো হচ্ছে স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এখন সাবধান সাবধান সাবধান, এখানে কিন্তু কোনো নিয়মই অ্যাপ্লাই হবে না। এখানে কাহিনী কি? নিয়মই অ্যাপ্লাই হবে না বলতে কি, এটা স্মল অ্যানায়ন। ঠিক আছে, সো স্মল অ্যানায়নের ক্ষেত্রে নিয়ম কি? ওই যে ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যাগুলো দেখতে হয় না, উপর থেকে নিচের দিকে বা যাবো ভাইয়া, সলিবিলিটি কি হবে? বাড়বে। উপর থেকে নিচের দিকে যাবো, সলিবিলিটি বাড়বে। খেয়াল রাখতে হবে কিন্তু, এটা কিন্তু স্মল অ্যানায়ন। স্মল অ্যানায়নের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে সলিবিলিটি কি হয়? বাড়ে। স্মল অ্যানায়নের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে সলিবিলিটি বাড়ে, এটা কিন্তু আমরা জানি। এইবার ধরো আমরা আরেকটা করি, বেরিলিয়াম নাইট্রেট, বেরিলিয়াম নাইট্রেট, তারপর ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, তারপর ধরো হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে স্ট্রনসিয়াম নাইট্রেট। আমি আর লিখতেছি না, মোটামুটি বুঝবা আশা করি। এবার এটাকে যদি আয়নিত করো, তুমি দেখবা বেরিলিয়াম 2+ পাবা, আর কি পাবা? 2NO3- পাবা। তাহলে এখানে ক্যাটায়ন পাবা কয়টা? একটু খেয়াল করো ভাইরা, বেরিলিয়াম 2+ পাবা, আর কি পাবা? 2NO3- পাবা। তাহলে অ্যানায়ন কয়টা পাইছো ভাইয়া? 2টা পাইছো। ক্যাটায়ন কয়টা পাইছো? 1টা পাইছো। তাহলে এখানে ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে কি আছে? কম আছে। তাহলে ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে কম, ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে কম। তাহলে উপর থেকে নিচে দিয়ে গেলে অ্যানায়নের সংখ্যা যদি বেশি হয়, তাহলে দ্রাব্যতা কমে। উপর থেকে নিচে দিয়ে গেলে দ্রাব্যতা কি হয়? কমে। যদি অ্যানায়নের সংখ্যা বেশি হয়, অ্যানায়নের সংখ্যা বেশি হলে কি হয়? কমে। অ্যানায়নের সংখ্যা বেশি হলে কি হয়? কমে। তাহলে অ্যানায়নের সংখ্যা বেশি হলে এটা কমে, তাহলে এটা দ্রাব্যতা কম, তাহলে এটা দ্রাব্যতা বেশি, তাহলে উল্টা। এই হচ্ছে দ্রাব্যতার ক্রম। তারপর ধরো বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনসিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড দিলাম। এবার এই ক্ষেত্রে নিয়ম কি হবে? কার দ্রাব্যতা বেশি হবে? কার দ্রাব্যতা বেশি হবে? তুমি বলবো ভাইয়া খুবই সহজ, এইখানে ভাইয়া কোনো ওই সংখ্যা দেখার দরকার নাই, এটা হচ্ছে স্মল অ্যানায়ন। স্মল অ্যানায়নের ক্ষেত্রে নিয়ম কি ভাইয়া? উপর থেকে নিচের দিকে যাব, দ্রাব্যতা কি হবে? বাড়বে। উপর থেকে নিচের দিকে যাব, দ্রাব্যতা বাড়বে। উপর থেকে নিচের দিকে যাব, দ্রাব্যতা বাড়বে। স্মল অ্যানায়নের ক্ষেত্রে আমি কিন্তু নিয়ম শিখেছিলাম, স্মল অ্যানায়নের ক্ষেত্রে উপর থেকে নিচে দিয়ে গেলে দ্রাব্যতা বাড়ে। এবার চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। সো দেখো কি বলা হয়েছে, নিম্নলিখিত মৌলসমূহকে সক্রিয়তার নিম্নতর ক্রমানুসারে সাজাও। আচ্ছা দেখো, এরা হচ্ছে গ্রুপ 1। এরা কি ভাইয়া? গ্রুপ 1। এরা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1, গ্রুপ 1 এর ক্ষেত্রে নিয়ম আছে একটু। গ্রুপ 1 এর ক্ষেত্রে তুমি যদি উপর থেকে নিচের দিকে আসো ভাইয়া, উপর থেকে যদি নিচের দিকে আসো, সাইজ বাড়ে। উপর থেকে নিচের দিকে আসলে সাইজ কি হয়? বাড়ে। সাইজ বাড়ে, মনে রাখবা ভাইয়া, সাইজ বাড়লে এদের সক্রিয়তাও কি হয়? বাড়ে। সাইজ বাড়লে এদের সক্রিয়তাও বাড়ে। উপর থেকে নিচের দিকে আসলে এদের সাইজ বাড়ে, সাইজ বাড়লে সক্রিয়তাও বাড়ে। তাহলে এখন সক্রিয়তার ক্রম, তাহলে কার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে? এখানে সিজিয়াম আছে, সিজিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে, সিজিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। তারপর হবে রুবিডিয়াম, লিনাকে কে, তারপর হবে পটাশিয়াম, তারপর হবে পটাশিয়ামের পরে হবে সোডিয়াম, তারপর হবে লিথিয়াম। ঠিক আছে ভাইয়া, এই যে ভাইয়া ক্রম হয়ে গেছে। এবার দেখো আমরা পরের প্রশ্নটি সলভ করি। এবার কি বলা হয়েছে, নিচের অক্সাইডগুলোর ক্ষারীয় ধর্মের উপর মন্তব্য করো। ক্ষারীয় ধর্মের উপর মন্তব্য করো। ক্ষারীয় ধর্ম। এখন কথা হচ্ছে ভাইয়া, সালফার ডাইঅক্সাইড, এখানে যে অক্সাইডটা আছে এটা হচ্ছে অধাতুর অক্সাইড। এটা কি ভাইয়া? অধাতুর অক্সাইড। এটা হচ্ছে অধাতুর অক্সাইড। অধাতুর অক্সাইড।
অধাতুর অক্সাইড। অধাতুর অক্সাইডের ধর্ম কীরকম হয়? অধাতুর অক্সাইডের ধর্ম হয় অ্যাসিডিক। অধাতুর অক্সাইড কীরকম হয় ভাই? অ্যাসিডিক, অম্লধর্মী। অধাতুর অক্সাইড কীরকম হয়? অম্লধর্মী হয়। ঠিক আছে, এবার তোমাকে এইখানে বেসিক্যালি কি বলা হয়েছে যে প্রপার্টিসগুলো দেখাও আর কি। তোমাকে প্রপার্টিসগুলো যদি দেখাইতে বলে, এখানে কিন্তু তুমি বলতে পারবা কোনটা কোন অক্সাইড। যেরকম হচ্ছে তুমি ফার্স্টেই বলতে পারবা যে ভাই আমাকে যদি ফার্স্টে জিজ্ঞেস করেন অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু কি উভধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইড কি উভধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী। এবং একইভাবে আপনি যদি এইখানে আমাকে জিজ্ঞেস করেন যে সোডিয়াম অক্সাইড, হ্যাঁ সোডিয়াম অক্সাইড যেটা আছে, সোডিয়াম অক্সাইড Na2O, ধাতব অক্সাইড। ধাতুর জারণ মান কত এখানে? ধাতব অক্সাইড, এটা হচ্ছে মেটাল অক্সাইড। তোমাদেরকে শিখাইছিলাম মেটাল অক্সাইড যদি হয়, তুমি ফার্স্টেই দেখবা এখানে ধাতুর জারণ মান কত। তুমি এখানে ধাতুর জারণ মান পাবা +1। ধাতুর জারণ মান +1 হইলে সেটা হয় কি? ক্ষারধর্মী। এটা কি হয়? ক্ষারধর্মী। এটা হচ্ছে ক্ষারধর্মী। তবে এখানে এই ক্ষারটা হচ্ছে তীব্র ক্ষার, এটা হচ্ছে তীব্র ক্ষারধর্মী। আর এটা তো বলেই দিলাম অম্লধর্মী, আর এটা উভধর্মী। তাহলে এটা কার কার সাথে বিক্রিয়া করবে ভাইয়া? এটা HCl এর সাথেও বিক্রিয়া করবে, আবার এটা কার সাথেও বিক্রিয়া করবে ভাইয়া? এটা বিক্রিয়া করবে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও। দুইজনের সাথেই বিক্রিয়া করবে। এটা নিব 2 মোল, এটাও নিব 2 মোল। এখানে কি হবে ভাইয়া? সরি 2 মোল না, ভুল করছি। এখানে আমরা যখন বিক্রিয়া করব এটা হচ্ছে 2 মোল আর এটা হচ্ছে ভাইয়া 6 মোল। এটা হচ্ছে 6 মোল। তাহলে এখানে কি হবে? 2AlCl3 আর কি হবে ভাইয়া? এখানে হাইড্রোজেন আছে 6টা, তাহলে 3H2O। আর এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া যদি করো ভাইয়া, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া যদি করো 2NaAlO2 প্লাস হচ্ছে H2O, H2O। এই যে দেখো ভাইয়া ক্ষারের সাথে বিক্রিয়া করাইছো, তাহলে এটা কি ধর্ম? এটা হচ্ছে অ্যাসিডিক ধর্ম, অ্যাসিড ধর্ম। আর তুমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইছো, তাহলে এটা কি ধর্ম ভাইয়া? অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইছো, তাহলে এটা কি ধর্ম? এটা হচ্ছে ক্ষারীয় ধর্ম। ঠিক আছে, ক্ষারীয় ধর্ম। এখন এটা বলছে অম্লধর্মী, সালফার ডাইঅক্সাইড অম্লধর্মী। কিভাবে প্রমাণ করবা? সালফার ডাইঅক্সাইডের সাথে তুমি যদি পানির বিক্রিয়া করো তাহলে তুমি প্রমাণ পেয়ে যাবা। একইভাবে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি বলছো ক্ষারধর্মী, তাহলে এখানেও সোডিয়াম অক্সাইডের সাথে তুমি যদি পানির বিক্রিয়া করো তুমি তোমার কথার প্রমাণ পাওয়া যাবা। তুমি দেখবা এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে যা একটা তীব্র ক্ষার। এখানে যদি জিজ্ঞেস করা হয় কি তৈরি হবে ভাই? এখানে তৈরি হবে H2SO3, সালফিউরাস অ্যাসিড। সো সহজ ভাষায় তোমাকে যদি এখানে বলে কি কি করছো ভাইয়া, তুমি এখানে সবগুলো অক্সাইডকে ফার্স্টে তুমি ধর্ম লিখছো। এটা উভধর্মী, এটা অধাতুর অক্সাইড অম্লধর্মী, এটা ধাতুর অক্সাইড জারণ মান +1, তাহলে ক্ষারধর্মী। বুঝলাম এটুকু? এবার বিক্রিয়া, সে বেজের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। বেজের সাথে যখন বিক্রিয়া করবে, মানে অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করবে সে, তখন তার ধর্ম হবে বেইস। আর যখন সে ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন তার ধর্ম যেটা পাওয়া যাবে সেটা হবে অম্লীয়। মনে রাখবা, যার সাথে বিক্রিয়া করবে তার উল্টা ধর্ম পাওয়া যাবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে তাহলে পাওয়া যাবে ক্ষার ধর্ম, বেজের সাথে বিক্রিয়া করতে তাহলে পাওয়া যাবে অম্ল ধর্ম। সোডিয়াম অক্সাইড এটা ক্ষার, তীব্র ক্ষার। কিভাবে বুঝলাম? পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। এটার ধর্ম অম্ল। কিভাবে বুঝলাম ভাইয়া? পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, তাহলে এটা অম্লধর্মী। ঠিক আছে, লৌহের 5টি আকরিকের নাম ও সংকেত লিখতে বলছে। লৌহের 5টি আকরিকের নাম ও সংকেত: ম্যাগনেটাইট, রেড হিমাটাইট, লিমোনাইট, সাইডারাইট আর হচ্ছে আয়রন পাইরাইটস। সো আকরিকের নাম ও সংকেত: ম্যাগনেটাইট হচ্ছে তোমার Fe3O4, ঠিক আছে, Fe3O4। রেড হিমাটাইট হচ্ছে Fe2O3, লিমোনাইট হচ্ছে Fe2O3 উইথ Fe2O3 3 molecules of water, সাইডারেট হচ্ছে আয়রন, পাইরাইটস হচ্ছে আয়রন সালফাইড। এখানে বলছে সাইডারাইট বের করতে। সাইডারাইট হচ্ছে ভাইয়া 2Fe2CO3, আয়রন কার্বনেট, Fe2CO3। আর এখানে যে লিমোনাইট লিখছি ভাই, লিমোনাইটের মধ্যে 2Fe2O3, এটা 2 মোল Fe2O3 উইথ 3 molecules of water। মানে সহজ ভাষায় ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4, রেড হিমাটাইট হচ্ছে Fe2O3, লিমোনাইট হচ্ছে 2 মোল Fe2O3 উইথ 3 molecules of water, সাইডারাইট হচ্ছে Fe2O3, তারপর হচ্ছে আয়রন পাইরাইটস হচ্ছে FeS2। দ্যাটস ইট। এই হচ্ছে আমার আয়রনের 5টা আকরিকের নাম ও সংকেত। ওকে, সো দেখো এবার কি বলা হয়েছে, নিচের বিক্রিয়াগুলো পূর্ণ করো। এগুলো আমরা একদম ইনঅর্গানিক রিঅ্যাকশনে দেখবা, এগুলা ধরে আমরা সবকিছু পড়ছি। সো আমরা চলো এখন পূর্ণ করে ফেলি। P2O5 ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে। এগুলো কিন্তু সবগুলাই অধাতু হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়া করে, পানির সাথেও বিক্রিয়া করে। হ্যালোজেন ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি হবে? এখানে অসামঞ্জস্য বিক্রিয়া হবে। কপার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময় নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে আর কপার নাইট্রেট আকারে বের হয়ে যাবে। সো চলো করি। সো এখানে যদি চিন্তা করি P2O5 H2O এখানে বিক্রিয়া করে এটা তৈরি করবে হচ্ছে HPO3,
HPO3 এইগুলো শিখাইছিলাম। অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে গ্রুপ 15, এটার জারণ মান কত দেখবো। মনে করে দেখো এখানে হচ্ছে এটার জারণ মান হচ্ছে +5, এটা গ্রুপ 15, একই জাতীয় রাশি, তাহলে যখন বিক্রিয়া হবে এমন একটা যৌগ তৈরি হবে তাদের জারণ মান যেন কি থাকে, ফিক্স থাকে। এনে +5, তাহলে এখানেও +5 হয়েছে, শিখাইছিলাম এগুলা। তারপর দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন, এখানে হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া হবে, NaCl প্লাস NaOCl প্লাস হচ্ছে H2O। আর কপার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া যখন করবে, এটা কিন্তু জারক হিসাবে আছে। কি হিসাবে আছে? জারক হিসাবে, অ্যাসিড হিসাবে না। জারক হিসাবে যখন থাকবে তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে কপার নাইট্রেট আর হচ্ছে কি ভাইয়া, পানি তৈরি করে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো বোটেক্স 22-23 এটা আসছে। সো এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো আমরা যদি এইখানে লিখি ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, এখানে কি তৈরি হবে ভাইয়া? এখানে তৈরি হবে ফেরিক ক্লোরাইড, তাহলে আজ থেকে ইক হয়েছে। এটা কি করছো ভাইয়া? আজ থেকে কি করলাম আমরা? ইক তৈরি করলাম। আর এই জায়গাটায় তুমি যদি FeCl3 এটার সাথে SnCl2 দাও, এখানে হয়ে যাবে SnCl4 প্লাস FeCl2। এটা হচ্ছে ভাইয়া ইক থেকে আস করলাম, ইক থেকে আস। ভাই কখন আস বলে কখন ইক বলে? আয়রনের দুইটা জারণ মান আছে, খেয়াল করো ভাইয়া, আয়রনের দুইটা জারণ মান আছে। একটা হচ্ছে তোমার +2, হ্যাঁ, আর এটা কি আছে +3। যখন +2 থাকে তখন সেটাকে আমরা বলি আস, যখন +3 থাকে তখন সেটাকে আমরা বলি ইক। হ্যাঁ, এখানে তুমি এটা জারণ মানগুলো বের করো তাইলে বুঝে যাবা। এখানে দেখো এটা জারণ মান আছে +2, আর এখানে জারণ মান কি আছে +3। দেখো আজ থেকে ইক হয়েছে। একইভাবে এইখানে জারণ মান কি আছে +3, আর এখানে জারণ মান কি আছে +2। দেখো +3 থেকে +2 হয়েছে, পারস্পরিক রূপান্তর হয়ে গেছে। ওকে, এবার দেখো রাজঅম্ল সোনা দ্রবীভূত হওয়ার প্রক্রিয়া। রাজঅম্ল হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্লাস HCl ফার্স্টে বিক্রিয়া করবে, এখানে তৈরি করবে NOCl প্লাস হচ্ছে জাইমন ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। ঠিক আছে, রাজঅম্ল সংজ্ঞাটা কি ভাইয়া? রাজঅম্ল হচ্ছে নাইট্রিক অ্যাসিড অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা মিশ্রণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড কয় অনুপাত নিব? 3 অনুপাত। আর নাইট্রিক অ্যাসিড কয় অনুপাত নিব? 1 অনুপাত। এটা মনে রাখবা, ঠিক আছে। এবার গোল্ড কি করবে? এখানে এই জাইমন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অরিক ক্লোরাইড তৈরি করবে। এবার এই অরিক ক্লোরাইডের সাথে এক্সট্রা HCl বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ক্লোরো অরিক অ্যাসিড। এখানে তৈরি করবে হচ্ছে HAUCl4। ঠিক আছে ভাইয়া, এই যে দেখো ভাইয়া হয়ে গেছে ভাইয়া, এই যে দ্রবীভূত হয়ে গেছে। এটা কিন্তু আমরা ইনঅর্গানিক রিঅ্যাকশনেও এটাও দেখাইছি ভাইয়া। ইনঅর্গানিক রিঅ্যাকশনের মধ্যে তুমি যখন যাবা তখন দেখবা এই জিনিসটা দেখতে পাবা। ইনঅর্গানিক রিঅ্যাকশনের মধ্যে যখন তুমি যাবা তখন এই জিনিসটা দেখতে পাবা। নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ফার্স্টে এখানে জাইমন ক্লোরাইড তৈরি করা হয়েছে, জাইমন ক্লোরাইডের সাথে গোল্ড বিক্রিয়া করে এখানে অরিক ক্লোরাইড তৈরি করা হয়েছে, অরাম ক্লোরাইড তৈরি করা হয়েছে। তারপর এইখানে অরাম ক্লোরাইডের সাথে অতিরিক্ত পরিমাণে HCl এর সাথে বিক্রিয়া করে ক্লোরো অরিক অ্যাসিড তৈরি করা হয়েছে এবং এটা দ্রবীভূত হয়েছে। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ক্লাস। সবাই আশা করি সবকিছু বুঝছো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।